নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্সের বিখ্যাত একটি গল্প, ব্রাদার অ্যান্ড সিস্টার। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়। বাংলায় গল্পটির নাম ছোট ভাই বোন। আসুন তবে শুরু করি আজকের গল্প। ছোট্ট ভাই তার ছোট্ট বোনের হাতটা ধরে বলল, মা মারা যাওয়ার পর ঘন্টা খানেক সময়ও আমাদের আনন্দে কাটেনি। সৎ মা রোজ আমাদের মারে, কাছে গেলে লাথি মেরে তাড়ায়, বাসি পচা এঁটো কাটা আমাদের খেতে দেয়। টেবিলের তলায় ওই কুকুর ছানাটাও আমাদের চেয়ে ভালো আছে, কারণ সৎমা তাকে মাঝে মাঝে ভালো খাবারের টুকরো টাকরা ছুঁড়ে দেয়। ভগবান আমাদের সহায় হন। চল আমরা বাড়ি থেকে পালাই। এই না বলে বোনকে নিয়ে সে বেরিয়ে পড়ল। মাঠ ঘাট ঘাস পাথর পেরিয়ে সারা দিন তারা হাঁটল। বৃষ্টি পড়লে ছোট্ট বোনটি বলে, আকাশও আমাদের দুঃখে কাঁদছে। সন্ধে তারা পৌঁছলো গহন এক বনে। এত দূর হেঁটে তারা বেজায় ক্লান্ত হয়ে পড়ল। খিদের জ্বালায় মনের দুঃখে একটা গাছের কোঠরে সেধিয়ে তারা পড়ল ঘুমিয়ে। পরদিন ঘুম ভাঙতে তারা দেখে সূর্য আকাশের অনেক উপরে উঠে গেছে। গরম রোদ পড়েছে গাছের মাথায়। ছোট্ট ভাই বলল, বোনটি আমার যে ভারী তেষ্টা পেয়েছে। কোথায় ঝর্ণা আছে? জানলে জল খেয়ে আসতাম। মনে হচ্ছে যেন জলের কলকল শব্দ শুনতে পাচ্ছি। এই না বলে ছোট্ট বোনের হাত ধরে সে বেরোলো ঝর্ণার খোঁজে। কিন্তু তাদের শয়তান সৎমা ছিল এক ডাইনি। ছেলে মেয়েদের পালাতে দেখে তাদের পিছু নিয়ে এসে বনের সব ঝর্ণাগুলোর ওপর জাদু মন্ত্রে সে পড়ে দিয়েছিল। যেতে যেতে তারা দেখে ঝকমকে একটা ঝর্ণা পাথরের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে। ছোট্ট ভাই গেল সেটার জল খেতে, কিন্তু ছোট্ট বোন শুনতে পেল কল কল করে ক্রমাগত ঝর্ণাটা বলে চলেছে, যে আমার জল খায় সে বাঘ হয়ে যায়, যে আমার জল খায় সে বাঘ হয়ে যায়। তাই না শুনে ছোট্ট বোন চেঁচিয়ে বলল, দোহাই দাদা, এটার জল খেও না। খেলে বাঘ হয়ে আমায় তুমি ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে যে। দ্বিতীয় ঝর্ণার কাছে পৌঁছে ছোট্ট বোন শুনল কল কল করে ক্রমাগত সে বলে চলেছে, যে আমার জল খায় সে নেকড়ে হয়ে যায়, যে আমার জল খায় সে নেকড়ে হয়ে যায়। তাই না শুনে ছোট্ট বোন আবার চেঁচিয়ে উঠল, দোহাই দাদা, এটার জল খেও না। খেলে নেকড়ে হয়ে আমায় তুমি খেয়ে ফেলবে। ছোট্ট ভাই সেই ঝর্ণার জল খেলো না, কিন্তু বোনকে বলল, পরের ঝর্ণার জল আমি খাবোই খাবো, তুই যাই বলিস না কেন। তেষ্টায় যে আমার গলা কাঠ হয়ে গেছে। তৃতীয় ঝর্ণার কাছে পৌঁছে ছোট্ট বোন শুনল কল কল করে ক্রমাগত সে বলে চলেছে, যে আমার জল খায় সে হরিণ হয়ে যায়, যে আমার জল খায় সে হরিণ হয়ে যায়। তাই না শুনি ছোট্ট বোন চেঁচিয়ে উঠল, দোহাই দাদা, এটার জল খেও না। খেলে হরিণ হয়ে আমার কাছ থেকে তুমি পালিয়ে যাবে। ছোট্ট ভাই কিন্তু তার কথা না শুনেই ঝর্ণার পাশে হাঁটু গেড়ে বসে আছলা ভরেই সেই ঝর্ণার জল খেলো। আর সঙ্গে সঙ্গে দেখলো হরিণ ছানা হয়ে ঝর্ণাটার পাশে সে শুয়ে রয়েছে। ভাইকে বদলে যেতে দেখে ছোট্ট বোন হাপুস নয়নে কাঁদতে লাগলো। হরিণ ছানাও তার পাশে বসে কাঁদলো। শেষটায় মেয়েটি বলল, কেঁদো না ভাই হরিণ, তোমাকে কখনো আমি ছেড়ে যাব না। নিজের মোজা বাঁধা আর সোনার ফিতে খুলে হরিণ ছানার গলায় পরিয়ে বুনো ঘাস ছিঁড়ে সে বুনল নরম একটা দড়ি।
সেই দড়ি দিয়ে হরিণ ছানাকে বেঁধে তাকে নিয়ে সে চলে গেল বনের গভীরে, আরও গভীরে। যেতে 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 শেষটায় তারা পৌঁছলো ছোট্ট একটা কুটিরে। সেটা খালি দেখে মেয়েটি বলল, এখানেই আমরা থাকবো। কচি কচি পাতা আর শ্যাওলা তুলে এনে হরিণ ছানার জন্য নরম একটা বিছানা সে বানালো। প্রতি সকালেই সে যায় নিজের জন্য বাদাম, বইচি আর ফলমূল জোগাড় করতে। হরিণ ছানার জন্য সে নিয়ে আসে কচি কচি ঘাস। তার হাত থেকে সেই ঘাস খেয়ে হরিণ ছানা মনের আনন্দে তাকে ঘিরে লাফিয়ে লাফিয়ে বেড়ায়। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে ঠাকুরের নাম সেরে হরিণ ছানার পিঠে মাথা রেখে মেয়েটি পড়ে ঘুমিয়ে। ছোট্ট ভাইটির মানুষের চেহারা থাকলে খুব আনন্দে সেখানে তাদের দিন কাটত। এইভাবে কিছুদিন একা একা তাদের সেই বনে কাটল। তারপর একদিন সে দেশের রাজা দলবল নিয়ে সেখানে এলেন শিকার করতে। চারদিকে শিঙা লাগলো বাজতে, শোনা যেতে লাগলো শিকারী কুকুরদের ডাক আর শিকারীদের প্রাণ খোলা হই হল্লা। তাই না শুনে হরিণ ছানার খুব ইচ্ছে হলো সেখানে যেতে। ছোট্ট বোনকে সে বলল, শিকার দেখতে যেতে আমায় যেতে দাও। শিকারের বাজনা শুনে আমি আর থাকতে পারছি না। সে এমন কাকুতি মিনতি করতে লাগলো যে শেষ পর্যন্ত ছোট্ট বোনকে মত দিতেই হলো। সে বলল, সন্ধে কিন্তু বাড়ি ফিরতে ভুলো না। শিকারীদের ভয়ে দরজা আমি বন্ধ করে রাখবো। ফিরে এসেই দরজায় টোকা দিয়ে বলো, ছোট্ট বোন আমাকে ঢুকতে দাও, তাহলে বুঝবো তুমি ফিরেছো। কথাগুলো না শুনলে কিন্তু আমি দরজাই খুলব না। হরিণ ছানা এবার দৌড়ে বেরিয়ে খোলামেলা জায়গায় গিয়ে ভারী খুশি হলো। সেই সুন্দর জন্তুটাকে দেখতে পেয়ে রাজা আর শিকারীরা দল ছুটে এলো, তাকে তাড়া করলো, কিন্তু কিছুতেই তার নাগাল তারা পেল না। যখনই তারা ভাবে এইভাবেই ধরেছি, তখনই সেটা ঝোপঝাড় টপকে অদৃশ্য হয়ে যায়। অন্ধকার হতেই হরিণ ছানা দৌড়ে বাড়ি ফিরে দরজায় টোকা দিয়ে বলল, ছোট্ট বোন আমাকে ঢুকতে দাও। দরজা খুলতেই লাফিয়ে ভেতরে এসে সারা রাত সে ঘুমোলো তার নরম বিছানায়। পরদিন সকালে আবার শিকার শুরু হলো। শিঙার শব্দ আর শিকারীদের চিৎকার শুনে হরিণ ছানা অস্থির হয়ে উঠে বলল, ছোট্ট বোন দরজা খোলো, আমাকে বেরোতেই হবে। ছোট্ট বোন দরজা খুলে বলল, সন্ধ্যায় ফিরতে কিন্তু ভুলো না। ফিরে দরজায় টোকা দিয়ে ওই কথাগুলোই বলবে। রাজা আর শিকারীর দল তখন গোলায় সোনার পাত জড়ানো সেই হরিণ ছানাকে আবার দেখতে পেয়ে তাড়া করলো, কিন্তু কিছুতেই তারা আর তার নাগালই পেল না। সারাদিন তাড়া করার পর সন্ধ্যের মুখে শিকারীর দল তাকে ঘিরে ফেলল। এক শিকারীর তীরে তার পা সামান্য আহত হওয়ায় আগের মতন জোরে সে আর ছুটতেই পারল না। ধীরে ধীরে ছুটে সে বাড়ি ফিরল। এক শিকারী পিছু নিয়ে সেই পর্যন্ত এসে হরিণ ছানাকে বলতে শুনল, ছোট্ট বোন আমাকে ঢুকতে দাও। আর দেখল দরজাটা খুলে বন্ধ হয়ে গেল। রাজার কাছে ফিরে যা দেখেছে, যা শুনেছে সব কথাই সেই শিকারী জানালো। শুনে রাজা বললেন, কাল আবার আমরা সেই হরিণ ছানাটাকে তাড়া করব। হরিণ ছানাকে আহত দেখে ছোট্ট বোন গেল দারুণ ঘাবড়ে। পায়ের রক্ত ধুয়ে তার উপর শিকড় বাকড়ের ওষুধ লাগিয়ে সে বলল, তোমার বিছানায় গিয়ে বিশ্রাম করো লক্ষ্মী হরিণ ভাই, তাহলেই তুমি সেরে উঠবে। হরিণ ছানার পা সামান্যই কেটেছিল, তাই পরদিন সকালে ব্যথা ট্যাথা সে টেরই পেল না। বনে আবার শিকারের হইচই শুনে সে বলল, বাড়িতে কিছুতেই টিকতে পারছি না, আমাকে ওখানে যেতেই হবে। লক্ষ্য রাখবো কেউ যাতে আবার কাছে আসতে না পারে। তাই শুনে ছোট্ট বোন কাঁদতে কাঁদতে বলল, এবার ওরা তোমায় নিশ্চয়ই মেরে ফেলবে। পৃথিবীতে আপনার বলতে কেউ আমার আর থাকবে না। কিছুতেই তোমায় আমি বেরোতে দেব না।
হরিণ ছানা বলল, তাহলে মনের দুঃখে যে আমি মরে যাব। শিকারের শিঙার আওয়াজে আমার মনে কেমন হয়, পাগুলো যেন আমার পুড়ে যাচ্ছে, আমি আর ঘরে থাকতে পারছি না। ছোট্ট বোন তার কাকুতি মিনতি আর ঠেলতে পারল না, দুরু দুরু বুকে দরজা সে খুলে দিল। আর সঙ্গে সঙ্গে বেজায় খুশি হয়ে লাফাতে লাফাতে হরিণ ছানা চলে গেল বনে। তাকে দেখে রাজার শিকারীরা বললেন, সন্ধে পর্যন্ত ওকে তাড়া করে যাও, কিন্তু কেউ ওর কোনো ক্ষতি করবে না। সূর্য ডোবার পর সেই শিকারীকে রাজা আবার বললেন, যে বাড়িটার কথা বলেছিলে আমাকে সেখানে নিয়ে চলো। সেই দরজার কাছে পৌঁছে টোকা দিয়ে বললেন, ছোট্ট বোন, আমাকে ঢুকতে দাও। দরজা খুলতে ভেতরে গিয়ে রাজা তো অবাক। দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী একটি মেয়ে। সেরকম সুন্দরী মেয়ে জীবনে কখনো তিনি দেখেননি। হরিণ ছানার বদলে সোনার মুকুট পরা রাজাকে আসতে দেখে মেয়েটি দারুণ ভয় পেয়ে গেল। রাজা কিন্তু সদয় হৃদয়ে চোখে তার দিকে তাকিয়ে তার হাত ধরে বললেন, আমার সঙ্গে রাজপুরীতে এসে আমায় তুমি বিয়ে করতে রাজি? মেয়েটি বলল, খুব রাজি, কিন্তু হরিণ ছানাকেও নিয়ে যেতে হবে, তাকে আমি কিছুতেই ফেলে যাব না। রাজা বললেন, আজীবন সে তোমার সঙ্গে থাকবে, কোনো কিছুরই আর অভাব হবে না। রাজার কথায় সঙ্গে সঙ্গে লাফিয়ে ঘরে এলো হরিণ ছানা। ছোট্ট বোন সেই ঘাসের দড়ি দিয়ে তাকে বেঁধে হাতে দড়ি নিয়ে বনের সেই ছোট্ট কুটির ছেড়ে হরিণ ছানাকে নিয়ে রাজার সঙ্গে চলে গেল রাজপুরীতে। মহা ধুমধাম করে রাজার সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে গেল। ছোট্ট বোন হয়ে উঠল রাজরানী। তারপর অনেক দিন তারা সুখে স্বাচ্ছন্দ্যে কাটালো। হরিণ ছানাও রইল খুব আদর যত্নে। রাজপুরীর বাগানে সে বেড়ায় দৌড়ঝাঁপ করে। এদিকে সেই যে শয়তান সৎ মা, যার জ্বালায় ছেলে মেয়েদের বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল, সেই ভেবেছিল বনের জন্তু জানোয়ার ছোট্ট ছেলে মেয়েগুলোকে ছেড়ে খুঁড়ে খেয়ে শেষ করে ফেলেছে, আর হরিণ ছানা রূপী ছোট্ট ভাইটা হয়তো মারাই গেছে কোনো শিকারীর গুলিতে। তাই যখন শুনল তারা খুব সুখে আছে, তখন হিংসায় সে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তার মাথায় তখন একমাত্র চিন্তা, কি করে তাদের সর্বনাশ করা যায়। তার নিজের মেয়ে কালো কুৎসিত, একটা চোখ আবার তার কানা, দাঁত খিচিয়ে নিজের মাকে কেবলই সে বলে, রানী হওয়ার কথা তো আমারই। তখন সেই বুড়ি ডাইনি তাকে শান্ত করার জন্য বলল, একটু ধৈর্য ধরো মা, সময় হলেই আমি ব্যবস্থা করছি সব। সময় কাটে, রানী হয়ে উঠল একটা ছোট্ট ফুটফুটে ছেলের মা। রাজা তখন বেরিয়েছিল শিকারে। সেই বুড়ি ডাইনি দাসীর বেশে রানীর শোয়ার ঘরে এসে বলল, আসুন রানীমা, আপনার চালের গরম জল তৈরি, চান করলে নতুন করে আবার বল পাবেন, দেরি করলে জল যে জুড়িয়ে যাবে। ডাইনির সঙ্গে ছিল তার মেয়ে। তারা দুইজনে ধরাধরি করে রানীকে স্নানের ঘরে নিয়ে গিয়ে টাবে শুইয়ে স্নানের ঘরের দরজায় কুলুপ দিয়ে পালালো। সেই স্নানের ঘরে চুল্লির মতন আগুন তারা ধরিয়ে দিয়েছিল। ভেবেছিল দেখতে দেখতে দম বন্ধ হয়ে রানী মরবে। তারপর সেই ডাইনি করল কি, নিজের মেয়ের মাথায় রাত টুপি পরিয়ে রানীর জায়গায় তাকে শোয়ালো। জাদু মন্ত্রে তার চেহারা করে দিল রানীর মতন, কিন্তু মেয়ের কানা চোখটাকে সে বদলাতে পারল না। রাজার যাতে চোখে না পড়ে তার জন্য যেদিকে কানা চোখ, বালিশের উপর মুখের সেদিকটাই ফিরিয়ে তাকে সে শোয়ালো। সন্ধে বাড়ি ফিরে রাজা শুনলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মেছে। শুনে তিনি তো ভারী খুশি। রানী কেমন আছে দেখার জন্য তক্ষুনি তিনি যেতে চাইলেন রানীর শোয়ার ঘরে।
বুড়ি ডাইনির সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, দোহাই রাজা মশাই, পর্দা তুলবেন না, রানীমাকে এখন অন্ধকারে রাখা দরকার। তাই শুনে রাজা চলে গেলেন। মিথ্যে রানী সেজে বিছানায় কেউ শুয়ে তার একটি বারও সন্দেহ হলো না। তখন মাঝরাত, সবাই অসাড়ে ঘুমাচ্ছে। বাচ্চা যে ঘরে দোল্লায় শুয়ে সে ঘরে জেগে বসেছিল এক দাই। দরজা খুলে যেন বাতাসে ভাসতে ভাসতে আসলো। রানীকে ঘরে আসতে সে দেখল। দোলনা থেকে শিশুকে নিজের বুকে চেপে সেই আসল রানী তাকে অনেক আদর করল। তারপর শিশুর বালিশ ঠিকঠাক করে দোলনায় তাকে শুইয়ে তার গায়ে সে চাদর ঢাকা দিয়ে দিল। হরিণ ছানার কথাও সে ভুলল না। যেখানে হরিণ ছানা শুয়েছিল সেখানে গিয়ে তার পিঠে হাত বোলালো। তারপর চুপি চুপি বেরিয়ে গেল দরজা দিয়ে। পরদিন সকালে প্রহরীদের দাই প্রশ্ন করল, রাতে রাজপুরীতে কেউ এসেছিল কিনা। তারা বলল, না, কাউকে তো আমরা দেখিনি। এইভাবে আসল রানী রাতের পর রাত আসতে লাগলো, কিন্তু কোনো কথা সে বলে না। প্রতিবারই দাই তাকে দেখে, কিন্তু কথাটা কাউকে বলতে তার সাহস হয় না। কিছুদিন পর রাতে আসলো রানী। কথা বলতে এবার শুরু করলো। সে বলল, কেমন আমার ছেলে, কেমন হরিণ ছানা, একটিবার আসবো কিন্তু আর আসবো না। দাই কথার আর উত্তর দিল না। কিন্তু রানী অদৃশ্য হওয়ার পর রাজার কাছে গিয়ে সব কথা জানালো। রাজা বললেন, কি সর্বনাশ, এসবের মানে কি? কাল রাতে নিজে আমি ছেলের ঘর পাহারা দেব। সন্ধ্যায় তিনি গেলেন ছেলের শোবার ঘরে। মাঝ রাতে আবার এসে আসল রানী বলল, কেমন আমার ছেলে, কেমন হরিণ ছানা, একটিবার আসবো কিন্তু আর আসবো না। তারপর যথারীতি ছেলেকে চুমু খেয়ে সে অদৃশ্য হয়ে গেল। রানীকে বাধা দেওয়ার সাহস হলো না রাজার। কিন্তু পরের রাতেও পাহারা দিতে গিয়ে রানীকে বলতে শুনলেন রাজা, কেমন আমার ছেলে, কেমন হরিণ ছানা, একটিবার আসবো কিন্তু আর আসবো না। শুনে রাজা আর নিজেকে সামলাতে পারল না। দৌড়ে গিয়ে তার হাত ধরে তিনি বললেন, তুমি যে আসল রানী তাতে আমার কোনো সন্দেহ নেই। আসল রানী বলল, হ্যাঁ রাজা, আমি আসল রানী। রাজা তাকে চিনতে পারলেন, আর সঙ্গে সঙ্গে সেই ডাইনির মোহজাল ছেড়ে গেল। আর রাজার সামনে সুস্থ জীবন্ত চেহারায় দাঁড়িয়ে রইল সেই ছোট্ট বোন, সেই আসল রানী। সেই শয়তান ডাইনি আর তার হতকুচ্ছিত মেয়ের সব কথা রাজাকে সে বলল। বিচার করে রাজা তাদের দিলেন প্রাণদণ্ড। ডাইনির মেয়েকে বনে ছেড়ে দেওয়া হলো। আর ছাড়বার পরেই বুনো জানোয়ারের দল তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। বুড়ো ডাইনিটাকেই ফেলা হলো এক চুল্লিতে। সেখানে দগ্ধে দগ্ধে মরল সে। আর সে মরে পুড়ে ছাই হওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ভাইয়ের উপর ডাইনির জাদুর প্রভাবও মিলিয়ে গেল। আবার ফিরে পেল সে মানুষের দেহ। আর তারপর থেকেই সুখে স্বাচ্ছন্দ্যে রইল সেই ছোট্ট ভাই আর বোনটি। শেষ হলো আজকের গল্প ছোট ভাই ছোট বোন। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।